শুরু করছি আজকের সংবাদ বিশ্লেষণ। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ঢাকা 15 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। মিল্টন ভাই, আপনাকে স্বাগতম। মিল্টন ভাই, সেটা হচ্ছে যে আপনার আসনের অর্থাৎ ঢাকা 15-তে দুই শফিকের লড়াই হচ্ছে, অর্থাৎ একজন জামাতের আমির শফিকুর রহমান সাহেব আর আপনি। তো প্রশ্নটা হচ্ছে যে একটা রাজনীতি দলের প্রধান ব্যক্তির সাথে আপনার লড়াই, আপনি আপনার জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? ধন্যবাদ। আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী, ঢাকা 15 আসনের। আমার জন্ম ওখানে মিরপুর 13 নম্বর ওয়ার্ডে, ঢাকা 15 আসনের অংশের একটি থানার একটি ওয়ার্ড 13 নম্বর। জি জি। তো ওখানে আমার জন্ম হয়েছে এবং ছোট থেকেই এই পর্যন্ত বড় হয়েছে আমি বৃহত্তর মিরপুরে। তো সেই ক্ষেত্রে রাজনীতি করেছি সেখান থেকেই। সারা বাংলাদেশ মহানগর সহ অনেক জায়গায় নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে। ঢাকা 15 আসনে আমি মনে করি বিএনপির অনেক আগের থেকে একটা ভালো অবস্থান এখানে আছে। হয়তো দীর্ঘ 3-4টি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই নির্বাচনগুলোতে ওইভাবে অংশগ্রহণ করতে পারিনি কিংবা আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তো আমরা আশা করছি দেশে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে অবাধ একটা সুন্দর ইনক্লুসিভ নির্বাচন হবে। তো সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করছি ধানের শীষের প্রতীক নিয়ে। সেখানে আমার প্রতিপক্ষ প্রার্থী একটি দলের প্রধান, জি জি, সে আমার চেয়ে বয়সে অনেক বড়, আমার মুরব্বী। সে 2018 সালে সেখান থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন জোটের যখন আমাদের সাথে অ্যালায়েন্স ছিলেন। সেই নির্বাচন 2018 সালে আমি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম। স্বাভাবিক ক্ষেত্রে ধানের শীষের প্রার্থীকে জেতানোর জন্য ওই সময় আমার প্রতি নির্দেশনা ছিল দলের, এবং আমি সেই নির্দেশনা পালনকালে কাফরুলের বৃহত্তরের যুবদল সংগঠন সকলকে কিন্তু আমি কোঅর্ডিনেট করেছিলাম। তার নির্বাচনটাকে আমরা তাকে সমর্থন দিয়ে চেষ্টা করেছি। তো সেই কারণে আমি 15 আসনের সকল জায়গায় আমার একটা কিছুটা হলো অভিজ্ঞতা আছে। মানুষ আমাকে তার এলাকার সন্তান হিসাবে চিনে, মানুষ আমার প্রতি আস্থাশীল, এবং এলাকার মানুষ চায় যে এমন একজন প্রতিনিধি তারা নির্বাচিত করবে, সেই প্রতিনিধিকে যারা প্রতিদিন তার অভিযোগ, তাদের সমস্যা, তার জনগণের পরামর্শ একজন প্রতিনিধিকে দিতে চায়, কাছে পাবে খুব অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হুট করে গিয়ে এটা স্বাভাবিকভাবে একটা মানুষের সাথে স্থানীয় ব্যক্তি হলে তো এই সুবিধাটা জনগণ পাই আসলে। হ্যাঁ, সেটাই ঢাকা 15 আসন সহ আমি মনে করি ম্যাক্সিমাম আসলে তাই চায় মানুষ। তো সেই হিসাবে জনগণ আমাকে বেছে নেবে, এটাই আমি মনে করি। ঢাকা 15 আসনের জনগণ, আমি যদি এইভাবে প্রশ্নটা করি যে আসলে কেন আপনাকে ভোট দিবে, আপনার আসলে অঙ্গীকারটা কি? দেখেন, ঢাকা 15 আসন ইতিমধ্যে আমি 4টি ওয়ার্ড নিয়ে গঠিত, 4, 14, 16, 13। বহু বছর আগের থেকে সেখানে আমার পদচারণা আছে, এবং বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে আরো বেশি ঘোরাঘুরি করছি। বিভিন্ন পাড়ায় মহল্লায় মানুষের দুয়ারে দুয়ারে যে কথা বলার চেষ্টা করছি, ছোট পরিসর হোক বড় পরিসর হোক। প্রতিটি এলাকায় ভিন্ন ভিন্ন ধরনের সমস্যা, আবার টোটাল 15 আসনের একটা কমন সমস্যা আছে, যে সমস্যাগুলো সিটি কর্পোরেশন ভিত্তিক, ওয়াসা, গ্যাস, তারপরে আপনার মানুষের যে মাদকের কিছু বিষয় আছে, কিশোর গ্যাং, এই অভিযোগগুলো খুব একটা বেশি আছে। তো আমি যেটা মনে করছি, আমি এলাকার ছেলে হিসাবে আমাকে জনগণ এই কারণে ভোট দিবে যে আমাকে সবসময় তারা কাছে পেতে চায়, এমন প্রতিনিধি হিসাবে আমাকে তারা অনেকবার অনেকেই প্রকাশ্যেই বলেছে যে বাবা, আমরা তো আর দেশ নিয়ে চিন্তা করছি না, আমরা চিন্তা করছি ঢাকা 15 আসনের মাস আমরা কিভাবে শান্তিতে থাকবো। আমরা একটা সমস্যা হলে কার কাছে চলে যাব? তো তোমাকে বাবা আমরা যতবারই আমি দেখেছি তুমি ফোন করলে অন্তত পক্ষে ব্যাক করে কথা বলো। আমরা এমন একজন প্রতিনিধি আমরা চাই। আর আমি পাশাপাশি আমার ইশতেহারে অঙ্গীকার আছে, যেমন যুবকরা আমার কাছে একটা দাবি করেছে যে যারা ঢাকা 15 সেটা খেলার মাঠ নেই, যে খেলার মাঠটা খুবই খুবই প্রয়োজন, যেটা আমার পরিবারের সন্তানদের দরকার, আপনার পরিবারের সন্তানদের সকলের দরকার। এই ব্যাপারে আমি তাদের কাছে অঙ্গীকার করেছি
এবং শুধু এক জায়গা থেকে দাবি ওঠেনি, প্রতিটি ওয়ার্ডে ইয়াং ম্যান যারা র্যাকেট খেলতে ছিল তাদের সাথে আমি কৌশল বিনিময় করেছি, দেখা গেছে একই কথা বলেছে, সবাই একটা মাঠ চায়, একটা খেলার জায়গা চায়। তাই আমি এটা অঙ্গীকার করেছি ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হই, মাঠের ব্যাপারে আমি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে আমি করব। মিরপুর কাফরুল কিন্তু এখন এই মুহূর্তে মেট্রো রেল বা অন্যান্য সরকারি অফিসগুলো যাওয়াতে খুব রাইজিং একটা এরিয়া হয়ে গেছে এবং ঢাকা শহরে খুব গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে প্রচুর নতুন নতুন বিল্ডিং উঠছে, ডেভেলপার বড় বড় কোম্পানিগুলো ঢুকছে। তো এই সবগুলাকে কেন্দ্র করে এলাকায় যেমন ব্যস্ততা বেড়েছে, তেমনি কিন্তু চাঁদাবাজি বা সন্ত্রাসীর দৌরাত্ম্য প্রায় আমরা অভিযোগে শুনি বা আমরা যারা সংবাদকর্মী আমরা দেখেছি। এই তাদেরকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? দেখেন, ঢাকা শহরে সব অঞ্চল থেকে ঢাকা 15 আসন বেশি ঘনবসতি একটা এলাকা। এখানে অন্য আসনের তুলনায়, অন্য এলাকার তুলনায় আমাদের এখানের এই যে বিষয়টা চাঁদাবাজি বা সন্ত্রাসী অনেকাংশে কম, কিন্তু অ্যাভারেজে দেখবেন। এবং 5 তারিখের আগে এই অঞ্চলে যারা নেতৃত্ব দিয়েছে বা প্রতিনিধিত্ব করছে, দীর্ঘ 15-16 বছরের এই সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, এটা সবাই জানে কারা করেছে। হয়তো তারা আপাতত পালিয়ে গেছে, কিন্তু তাদের কিছু গা ঢাকা দিয়ে আছে বা কোথাও গোপনে আত্মগোপন করছেন। তাদের রেখে যাওয়া কিছু দুষ্কৃতিকারী কিন্তু এখনো রয়ে গেছে। তো সেই দুষ্কৃতিকারীরা এখন হয়তো বা প্রকাশ্যে থাকছেন না, কোনো না কোনো ভাবে অপরাধ করার চেষ্টা করছেন। তা আমি জনগণকে এটাও আশ্বস্ত করেছি, অন্তত পক্ষে ঢাকা 15 আসনে আমি এলাকার ছেলে হিসাবে আমার নিজের দায়বদ্ধতা থেকে আমি এই চাঁদাবাজ কিংবা মাদক যারাই জড়িত থাক না কেন, এটাকে জিরো টলারেন্স করব আমি। এটা আমি বলেছি এবং আমার ইশতেহারে এটা আমি দিয়েওছি অলরেডি। এটা আমার অঙ্গীকার। জবাবদিহিতার একটা ব্যাপার সবসময় এসে যায়, যে বিগত 15-16 বছরে আমরা দেখেছি আসলে জবাবদিহিতার কোনো জায়গা ছিল না। তো আপনি কি এমন কিছু করবেন যে আপনার এলাকাবাসীর কাছে অন্তত পক্ষে, যে আপনার কাছে আমরা যাতে প্রশ্ন করতে পারি? আপনি তো ক্ষমতাসীন যদি হন বা নির্বাচিত যদি হন, তাহলে তো ক্ষমতাসীনই হবেন, স্বাভাবিকভাবে আপনাকে আমার প্রশ্ন করা প্রয়োজন, আপনি এটা করলেন না কেন? এই যে জবাবদিহিতা জনগণের, সাধারণ মানুষের, এলাকার জনগণের, এই বিষয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই ভালো দেশে একটা গণতান্ত্রিক কায়দা পরিবেশ সৃষ্টি হলে সকলের উচিত যে যত বড়ই প্রতিনিধি থাকুক তাকে একটা জবাবদিহির জায়গায় থাকা দরকার। জবাবদিহির জায়গায় থাকলে হয় দুর্নীতিমুক্ত থাকা যায়, কিংবা আমি ভালো কাজ করছি কিনা সেটাকেও কিন্তু ওই জবাবদিহির জায়গাটা থাকলে বোঝা যায় যে আমি কোন অবস্থায় আছি। এটা জনগণের জন্য যেমন প্রয়োজন, আমার নিজেও, আমি একজন প্রতিনিধি থাকবো, আমার নিজেকে সতর্ক থাকার জন্য এই জবাবদিহির জায়গাটাকে খুলে দেওয়া দরকার। সেখানে আমার কিছু পরিকল্পনা আছে। যেমন ধরেন, বিভিন্ন ওয়ার্ডে আমি হয়তোবা নির্বাচনের জন্য এখন এক দিন এক একটা ওয়ার্ডে 4টা-5টা করে প্রোগ্রাম করি, তখন হয়তোবা কর্মব্যস্ততা বেশি থাকবে নির্বাচিত হলে। অন্ততপক্ষে মাসে একবার হলেও আমি আমার ওয়ার্ড ভিত্তিক আমার প্রিয় জনগণের কাছে আমি তাদের সমস্যা এবং তাদের যে প্রবলেমের কথা আমি সশরীরে শুনবো। এবং যখন যে এলাকায় যাব আমি সেটা ওপেন করে দেবো মাইকিং করে, যে বড় একটা জায়গায় অ্যারেঞ্জ করবো যে আপনারা আসেন, আমার সাথে কথা বলেন, কোথায় কি সমস্যা আছে আমাকে প্রশ্ন করেন, কিংবা আমার কোথাও কোনো ভুল হচ্ছে কিনা আপনারা দয়া করে আমাকে একটু পরামর্শ দেন। এই জিনিসটাকে আমি ওপেন করব। আপনার রাজনীতি শুরু হয়েছিল কম বেশি ছোটবেলা থেকেই, আপনি রাজনীতি জড়িত, এবং বিএনপি করার কারণে আপনি কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত, জেল খেটেছেন, পালিয়ে থাকতে হয়েছে। সেই গল্পটা একটু আসলে শুনতে চাই, যে কি ধরনের নির্যাতন আপনাকে সহ্য করতে হয়েছে ওই সময়টাতে? দেখেন, আমি রাজনীতি শুরু করেছি 2085 সাল থেকে ছাত্র দলের মধ্যে দিয়ে। ওয়ার্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, পরবর্তী প্রেসিডেন্ট হয়েছি। প্রতি বৃহত্তর মিরপুর থানা সাংগঠনিক সম্পাদক ছিলাম, সেক্রেটারি ছিলাম, পল্লবী থানার সভাপতি ছিলাম, আবার সেই পল্লবী থানার যুব দলের সভাপতি হয়েছি, মহানগরের সেক্রেটারি ছিলাম, মহানগরের প্রেসিডেন্ট ছিলাম, সর্বশেষ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। রাজনৈতিক বয়স 41 বছর। তো এরশাদ বিরোধী আন্দোলনের অত্যাচার নির্যাতন ছিল একরকম, আর এই যে বিগত 16 বছর 2008-এর পর থেকে আমি ধরেন 2014 সালের পর থেকে এই পর্যন্ত যদি আমরা ধরি, এই যুগের অত্যাচার নির্যাতনের ধারাটা ছিল একদম আগের তুলনায় অনেক গুণ বেশি, আক্রমণাত্মক এবং নির্যাতনের মতো আর কি। একদিকে পুলিশ, একদিকে তাদের বাহিনী, একদিকে আমরা যেটাকে বলে হেলমেট বাহিনী, এগুলি অত্যাচার নির্যাতন।
আগে জানতাম বাসায় পুলিশ যাইতেন, যার বিরুদ্ধে অভিযোগ থাকতো তাকে ধরে নিয়ে যেত। তো এইবারের যে অত্যাচার নির্যাতনটা, এটা বাসায়, বাড়ি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, যার যেখানে আছে তাকে না পেলে তার কর্মচারী, তাকে না পেলে তার ছেলেকে, তার ভাইকে, পরিবার সহ নিয়ে গেছে, আপনারা নিজেরাও জানেন। তো এই অত্যাচারের কথাটা আমার বলে আসলে শেষ করা যাবে না। এটা শুধু আমার বেলাই নয়, এটা সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে একই কাজ হয়েছে। মানে ভিন্ন মত পোষণ করলেই সেটাকে দমন করা হয়েছে, কথা বলা যাবে না, তুমি কোনো প্রতিবাদ করতে পারবা না। এই যে বিষয়গুলো নিয়ে আমরা 16 বছর অনেক ধৈর্য সহকারে কষ্ট করেছি। আমার নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফেরত এসেছে। ওনার চেয়ে বেশি নির্যাতিত আমরা কেউ নই। তারপরে দেখেন আমাদের জনগণের উদ্দেশ্যে আমার নেতা জনাব তারেক রহমান কি বলেছে। কোটি মানুষের সমাগমের মধ্যে আবেগপ্রবণ হয়ে অনেকে অনেক বক্তব্য রাখতে পারে। তো জনাব তারেক রহমান বলেছেটা কি? বলেছে উনি আগামী দিনে দেশ পরিকল্পনার কথা বলেছে। কারো বিরুদ্ধে কোনো কথা বলেছে? বলেনি। নিজের দুঃখের কথা বলেন, নিজের কষ্টের কথা বলেছে? বলেনি। তার মাকে চিকিৎসা দেওয়া হয়নি সেই কথা বলেছে? বলেনি। সে বলেছে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, বলেছে না? একইভাবে তার কর্মী হিসাবে আমাকে তো ওই জিনিসটাকে ফলো করতে হবে। আমরা তাই ওই আই হ্যাভ এ প্ল্যান উনি যে বলেছেন, আমরা ওটাকে ফলো করে নিজেদের প্ল্যানকে নিজেরা তৈরি করে আমাদের স্ব আসনে আমরা এটা বাস্তবায়িত করব। উনি আরেকটা কথা বলেছেন, যে কথাটা খুব বেশি আলোচিত হয়েছে, সেটা হচ্ছে যে আমি যদি জনগণের কাছে সবসময় আমার দুঃখের কথাই বলি, আমার কষ্টের কথাই বলি, তাহলে জনগণ কার কাছে তাদের দুঃখের কথা বলবে? তো আমরাও চাই যে আসলে এলাকায় যেসব আপনার ঢাকা 15 আসনে যারা আছে, জনগণ আপনাকে বলতে চায়, কথা বলতে চায় আপনার সাথে, সেই বিষয়ে নিশ্চয়ই আপনি তাদেরকে সুযোগ দিবেন এবং একটা সিস্টেম তৈরি করবেন। সেই সিস্টেমগুলোর বিষয়ে আমি একটু জানতে চাই যে কি কি করে ধাপে ধাপে কি কি করার আপনার ইচ্ছা আছে। সেটা তো নির্বাচনের পরবর্তী এতে কি করব, তাই না? আমি একটু যদি আগেই বলি, এই সিস্টেমটা আমি অলরেডি চালু করেছি। জি, সেটা আমার প্রচারণা লিফলেটের মধ্যে একটা হটলাইন দেওয়া আছে। সেই হটলাইনটার নাম হলো হ্যালো ঢাকা 15। যেহেতু আমার আসন 15, আমি এই কারণে হ্যালো ঢাকা 15 দিয়েছি। আপনি জানলে খুশি হবেন, প্রতিদিন আমার অফিসে কোনো না কোনো অভিযোগ, কিংবা অভিযোগের চেয়ে সবচেয়ে বড় আসে সমস্যার কথা। প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম, রাস্তা হাঁটা যাচ্ছে না, তারপরে পানি জমে যাচ্ছে, তারপরে গ্যাস পাওয়া যাচ্ছে না, এই একটা কমন একটা ইয়ে। আর এর চেয়ে বড় বিষয়গুলো যে পার্সোনালি কেউ ট্রিটমেন্ট করতে পারছে না, তার চিকিৎসা, মানবিক সহযোগিতার বিষয়। আমি এই বিষয়গুলো আমি প্রতিনিয়ত কম বেশি করে থাকি। প্রতিদিন এমন কোনো দিন নাই যে কোনো প্রবলেমের কথা বলে সেটা সলভ না করি। আমি সারাদিন যখন বাইরে থাকি, অফিসে রাত্রে আসলে একটা পর্যায়ে আমার সেখানে হ্যালো ঢাকা 15 যে কলটি রিসিভ করার জন্য 2 জন আছে ওখানে, এবং তারা পয়েন্ট লুকে রাখছে নাম এবং অ্যাড্রেস, তাদের মোবাইল নাম্বার। আমি অফিসে আসলে তারা আমাকে দেয়, আমি সরাসরি ওই নাম্বারে নিজে কল ব্যাক করে কথা বলি, প্রায়োরিটি দিয়ে কথা বলি। যেটা ফোনে সমাধান করা প্রয়োজন সেটা আমি ফোনে করে ফেলি, না হলে বলি কষ্ট করে তাহলে আমি আসবো। অনেকে বলে বাবা আপনার আসা দরকার না, আমি আসছি। সকালে আসে, আমি যতটুকু আমার সাধ্য মতো এখন করার দরকার আমি করছি। এটা আপনারা নিজে ইনভেস্টিগেশন করে দেখতে পারবেন। তারেক রহমান মানে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর আপনার সাথে একাধিকবার ওনার সাক্ষাৎ হয়েছে। কি ধরনের নির্দেশনা উনি দিয়েছেন? কারণ বদলে যাওয়া তারেক রহমানকে দেখে কিন্তু বাংলাদেশ কম বেশি মুগ্ধ হচ্ছে। তো আপনাকে আসলে কি ধরনের নির্দেশনা উনি দিয়েছেন? দেখেন, উনি তো আমার নেতা, উনি তো আমার অভিভাবক এবং বড় ভাই। আমি ঢাকা 15 আসনটি ইম্পর্টেন্ট আসন। সে আসনে ভোট যুদ্ধে আমাকে উনি বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে মনোনয়ন দিয়েছে। তা আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং মাঝে মাঝে উনি খোঁজ খবর নিয়ে জানতে চান তোমার অবস্থা কি। উনি কিছু পরামর্শ দেন, নির্দেশনা। পরামর্শের মধ্যে প্রথম পরামর্শটা হলো, যত কিছুই করি, যত বড় নেতাই হও তুমি যতই আমার কাছের হও, তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হলো তোমার এলাকার জনগণ। তোমার যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে বের করেই তোমার জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে, তাদের প্রবলেমের কথা শুনতে হবে, শুনে যেটা ইনস্ট্যান্ট তোমার প্রয়োজন তুমি সেটাকে সমাধান করে ফেলবা।
আর যেটা একদম সমাধান করার তুমি পারছো না, যেটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দরকার হবে, তুমি তাদেরকে সেভাবে বুঝিয়ে বলবা যে আমার তো এখন সাধ্যের মতো এটা নেই, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমি যদি নির্বাচিত হই, এই বিষয়গুলো আমি অগ্রাধিকার ভিত্তিতে এটা আমি করে দিব। এই কথাগুলো অন্তত জনগণকে তুমি বলবা। তো একটি কেমন মানুষ, আমরা বিশ্বাস করি আমাদের একটা আস্থার জায়গা জনাব তারেক রহমান আগামী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। উনি এই মনোভাব পোষণ করে আমাকে বলেছে, তা আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকের সাথে সে পরামর্শ করছেন, নির্দেশনা দিচ্ছেন, একইভাবে সবাইকে একই কথা বলছেন যে জনগণের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই। আমি যতই কিছু হই, জনগণ যদি না চায় তোমার কোনো দাম নেই। অতএব জনগণের সাথে তোমাকে সব সময় সম্পৃক্ত থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে এবং জনগণকে তোমার পাশে রাখতে হবে। এটা হলো মূল রাজনীতি। আমি আপনার নির্বাচনী এলাকায় একাধিকবার গিয়েছি, দেখেছি। আমি আগে আমাদের এই কথাগুলো অবশ্য হয়েছে রাস্তা নিয়ে বা গ্যাস সমস্যা নিয়ে, তবু একটা সমস্যার কথা আমি একটু স্পেসিফিক বলি যে ধরেন মিরপুর 60 ফিট বলে একটা জায়গা আছে, সেখানে মণিপুর স্কুলের পাশে প্রধান সড়কের সামনেই ময়লার স্তূপ করা হয়। বাচ্চারা স্কুলে যায়, অভিভাবকরা তারা ভীষণ বিব্রত হয়। এ ধরনের ধরেন আরো রাস্তা সরু এবং সবচেয়ে বড় হচ্ছে অটোরিকশার যে দৌরাত্মটা। আপনি এখন যে এখানে বসে কথা বলছেন স্টুডিওতে, এই এলাকাটার নাম হচ্ছে নিকুঞ্জ। এখানে অটোরিকশা এই এলাকাটায় বন্ধ। স্থানীয়রা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে এবং কোনো অটোরিকশা নাই, যে কারণে দুর্ঘটনাও কম। তো এই যে অটোরিকশার দৌরাত্ম বা এই যে ময়লা রাস্তার ভিতরে ফেলা, এইসব বিষয় নিয়ে আপনার কি কোনো চিন্তা আছে কিনা? আমি এই যে আপনার মণিপুর স্কুলের ডাম্পিং এর কথা বললেন না, এ শুধু মণিপুর স্কুল না, আরো 2-3টা জায়গায় এরকম মেইন রাস্তার উপরে ডাম্পিং করার জন্য ময়লা ফেলে রাখে। দুর্গন্ধ, মানুষ ওখানে বসতে পারে না। এই বিষয় নিয়ে সিটি কর্পোরেশনের সাথে আমি সরাসরি কথা বলেছি এবং নিজে গিয়েছি। হ্যাঁ, ওরা 2-4 দিন স্যার ঠিক আছে সেই এসে করে, ময়লা ঠেলা পরিষ্কার করে নিয়ে যায়। তাদের বক্তব্য হলো যে আমরা একটা সুনির্দিষ্ট জায়গা পাচ্ছি না। আচ্ছা, আমাদেরকে যদি একটা জায়গার ব্যবস্থা করে দেওয়া হতো, তাহলে একটা বাউন্ডারি কিংবা ময়লা আবর্জনা ফেললে যাতে কেউ দেখা না যায়, দুর্গন্ধ নয়, এটা বাগানের মতো যদি তৈরি করা হতো। আমাকে বলেছে, এটা নিয়ে 2 দিন মিটিংও করেছি। তো আমি মনে করি যে আরো যে সমস্ত জায়গায় আছে, সিটি কর্পোরেশন যদি আরেকটু উদ্যোগী হয়, এটা তো সিটি কর্পোরেশনের কাজ, এটা কিন্তু কোনো এমপি সাহেবের কাজ নয়। বাট যিনি এলাকার প্রতিনিধি থাকবেন, তিনি সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে যোগাযোগ করে তাদেরকে সহযোগিতা করলে কাজগুলো ইজি হয়ে যাবে এবং একটা গুছানো কাজ থাকবে বলে আমি মনে করি। তো আশা করি যদি আমার প্রতিনিধিত্ব কপালে থাকে, আমি বিষয়গুলো সমন্বয় করে একটা সহজ উপায়ে সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা করি। আচ্ছা, অটোরিকশারটা কি? যেমন মিরপুর পল্লবীতেও কিন্তু অনেক এলাকা আছে যেখানে অটোরিকশা স্থানীয়রাই বলছে আমরা করতে দিব না, কারণ অটোরিকশা আমরা একটা জরিপে দেখেছি যে পঙ্গু হাসপাতালে এখন যারা ভর্তি আছে অ্যাক্সিডেন্ট করে, তার ভিতরে 37% অটোরিকশা অ্যাক্সিডেন্ট করা। তো এই বিষয়টা নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা করবেন কি? আচ্ছা, অটোরিকশার ব্যাপারে দেখেন, এই অটোরিকশা তো চালু হয়েছিল কবে থেকে আপনারা নিজেরাও জানেন। আমরা তো 16-17 বছর রাষ্ট্র পরিচালনা থেকে বহু দূরে আছি। এই যে এতগুলো বছর লাইসেন্সবিহীন অটোরিকশা, একটা অটোরিকশা চালালে 5 ঘন্টা চালালে 2000 টাকা ইনকাম করা যায় এখন, শুনলাম আর কি। হ্যাঁ, তো এই অটোরিকশাগুলো যেই গ্যারেজে থাকে, অবৈধভাবে বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ খরচ হচ্ছে দেশের অবৈধভাবে, অথচ সরকারের কোনো এখান থেকে আয়ের কোনো জায়গা পাচ্ছে না। এই বিষয়গুলো অবৈধ যত কিছু আছে সবকিছুই একটা বৈধভাবে যদি করা যায়, দেখুন অটোরিকশা যদি আপনি হুট করে বন্ধ করে দেন, তাহলে তারাও তো বিপদে পড়বে, যারা অটোরিকশা চালাচ্ছে। কি করে খাবে বলেন? আমি অটোরিকশা সহ বিভিন্ন রিকশা গ্যারেজে আমি নির্বাচনকে সামনে রেখে অনেকের সাথে কথা বলেছি, সেখানে সিএনজির অনেক ড্রাইভাররাও ছিলেন। তাদের বক্তব্য হলো, আমরাও বুঝি যে আমাদের জন্য যানজট হয়ে যাচ্ছে, বেপরা চালাই, কে কার আগে যাবে, হ্যাঁ, এরকম একটা প্রতিযোগিতা থাকে। এই প্রতিযোগিতা থাকতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকবার এবং বেপরা। তো আপনি যে কথা বললেন পঙ্গু হসপিটালের রিপোর্ট অনুযায়ী, এটা সত্যি ঘটনা, প্রতিনিয়তই হচ্ছে এগুলো। তো তাদের বক্তব্য, আমাদেরকে একটা সুনির্দিষ্ট ব্যবস্থা করে দেন, একটা লাইনেজ করে দেন, শুধুমাত্র আমরা কিন্তু চলবো। তা আমি তাদেরকে প্রশ্ন করলাম যে সুনির্দিষ্ট একটা লাইন যে আপনাদেরকে করে দিব, আপনি তো লাইনটাকে ঠিক রাখেন না, আপনারা নিজেরাই আবার তখন আবার লাইনকে ভঙ্গ করে অনেকবার সেনাবাহিনী করে দিয়েছে, পুলিশ করে দিয়েছে, কিন্তু এটা কার্যকরী হয়নি দীর্ঘমেয়াদী। তো নিজেদের মানসিকতাকে চেঞ্জ করতে হবে এবং মানসিকতা বদলিয়ে জিনিসগুলোকে মারামারি কাটাকাটি করে কোনো সমাধান হয় না।
তারাও তো রোজির জন্য এগুলি করে। তো বসে সুন্দর একটা পরিকল্পনা মাফিক যদি করা যায়, আমার মনে হয় কিছুটা কমে আসবে, কিছুটা কমে আসবে। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই যে বিএনপির চেয়ারম্যান কিছুদিন আগেও বলেছেন যে উনি একটি জাতীয় সরকার গঠন করতে চায়, মানে বাংলাদেশে আসার আগে উনি যে কথাগুলো বলেছিলেন। তো আপনার কি, আপনি যেহেতু বিএনপির অনেক ঘনিষ্ঠ এবং বিএনপির অন্তর মহলের খবর জানেন, এই ধরনের কোনো পরিকল্পনা উনি এখনো অনড় আছেন কিনা জাতীয় সরকার গঠনের বিষয়ে? দেখেন, জনাব তারেক রহমান বহু আগে থেকে বাংলাদেশের গণতন্ত্র ধারাকে অব্যাহত রাখার জন্য জাতীয় স্বার্থে এই কথাগুলো বলেছিলেন। আমি মনে করি জনাব তারেক রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সবচেয়ে জনপ্রিয় এবং মানুষ তাকে সাদরে গ্রহণ করেছে। জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি একটা স্লোগানও দিয়েছেন, সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশ নির্মাণ করার জন্য জনাব তারেক রহমান সহ বিএনপির বা আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবেন, তারা যদি মনে করেন জাতীয় সরকার গঠন করে আমার স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে, সেটা অবশ্যই উনি করবেন। সময়োপযোগী সিদ্ধান্ত তারেক রহমান নেবেন বলে আমি আশা করছি। মিল্টন ভাই, আমরা একদম শেষ দিকে, আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি নির্বাচিত হন জনগণের রায় নিয়ে, তাহলে প্রথম কোন 3টি কাজ আপনি অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নের জন্য করবেন? আমি 3টা 1, 2, 3 আপনার কাছ থেকে শুনতে চাই। দেখেন, আমরা কিন্তু বলেছি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি আমরা যাই, রাষ্ট্রীয়ভাবে যে কাজগুলো ভীষণ আছে, আমাদের 180 দিনের একটা কর্মসূচি আছে। সেই 180 দিনের কর্মসূচির বাইরে কিন্তু আমরাও না। আমি আমার এলাকার যে প্রথম অগ্রাধিকার ভিত্তিতে যেই কাজ, যুব সমাজ যেটা আমার কাছে প্রথম দাবি করেছে, আমি সেটা 180 দিনে পারবো কিনা আমি জানি না, বাট খেলার মাঠের যে বিষয়টা রয়েছে, এই বিষয়টিকে আমার অগ্রাধিকার দিয়ে করতে হবে। এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটা আমার কাছে অ্যাকসেপ্ট করছে, যে এটা চাচ্ছে যে বাবা আমরা অন্তত শান্তিতে থাকার মতো একটা ব্যবস্থা করে দেওয়া, এই ব্যাপারটাকে আমি জিরো টলারেন্স মেনে আমি কাজটা করব। যুব সমাজ স্বপ্ন দেখে, এলাকার মুরব্বীরা তারা চায় শান্তিতে থাকতে, যেখানে কোনো একদম রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ থাকবে, স্লোগান থাকবে না, শান্তির স্লোগান থাকবে, মানুষ বসবাস করবে। এটা পরিবেশ ফিরিয়ে আনা, এটা আমার মূল একটা চ্যালেঞ্জ। 3 নম্বর হলো এই যে রাস্তাঘাটের যে কথাটা বললেন, যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে আমি সেই রাস্তাঘাটগুলো, যে সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান কিংবা সিটি কর্পোরেশন নেতৃবৃন্দরা আছেন, তাদের সাথে ইতিমধ্যে আমি কথা বলেছি। এর মধ্যে কাজীপাড়া অনেকগুলো রাস্তার কাজ আমি যাতে দ্রুত গতিতে সম্পন্ন হয়, সেই কাজগুলো 4-5টা আমি করেছি। এবং শেওড়াপাড়ার শামীম সরণিতে অভিযোগ আসার পরেও সেটাকে আমি কিন্তু বাস্তবায়ন করে দিয়েছি। অর্থাৎ কাজ করতে গিয়ে আমি বুঝতে শিখেছি যে চেষ্টা করে, যেই মানুষটা যতটুকু চেষ্টা করে, সেই চেষ্টা করলেই সেই কাজগুলো সফলকামী হওয়া যায়। তা আমি অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজগুলো আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করব। শেষ একটা কোশ্চেন, যদি আপনি নির্বাচিত হতে না পারেন, তাহলে এখন যেভাবে জনগণের সাথে মিশে কাজ করছেন সেটা আপনি অব্যাহত রাখবেন কিনা? দেখেন, নির্বাচিত যদি আমি না হতে পারি, আমি একজন রাজনৈতিক কর্মী, রাজনীতি তো করব। রাজনীতি মানে কি? জনগণের কল্যাণে কাজ করা। আমার এই কাজ অব্যাহত থাকবে। আপনাকে ধন্যবাদ। মিলন ভাই, আমাদেরকে অনেক কষ্ট করে সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।